বিয়ের রাতে হঠাৎ করেই আমার বর এসে আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। এক ধাক্কায় আমি গিয়ে পড়ি বেলকনির গ্রিলে। মাথায় প্রচণ্ড আঘাত পাই। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার সাথে। এমনিতেই মন খারাপ। পরিবারের সবাইকে ছেড়ে এসেছি, তার উপর তার এমন ব্যবহার তো আমি কল্পনায় মেনে নিতে পারিনি। সারা রাত কেটে যায় আমার বেলকনিতে দাঁড়িয়ে থেকে। সকালবেলা বাসার লোকজন ডাকাডাকি করায় প্রত্যয় এসে দরজা খুলে দেয়। আর আমাকে ডেকে বলে রাতের ঘটনা যেন বাসার কেউ জানতে না পারে। সবাই যেন ভাবে আমাদের মধ্যে সব কিছুই স্বাভাবিক ছিল। আমি তার দিকে মাথা তুলে তাকাতে এসে বলে ওঠে, ইস, কপালে কি হয়েছে? ওহো, গ্রিলে ব্যথা পেয়েছ? আই এম সো সরি। আমি আসলে বুঝে উঠতে পারিনি তুমি যে এভাবে আঘাত পাবে। আমি তার কথার কোনো উত্তর না দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যাই। ফ্রেশ হয়ে অন্য একটা শাড়ি পরে চলে যায় নিচতলায়। বাসার সবাই এসে ভিড় জমায় আমাকে দেখে। আজ আমাদের বৌভাতের প্রোগ্রাম। আমার শাশুড়ি মেয়ে এসে বললেন, বৌমা, তোমার কপালে কি হয়েছে? কিভাবে মাথায় আঘাত পেলে? আমি চুপ করে আসি দেখে প্রত্যয় হাসতে হাসতে এসে বলে, মা, ও কাল খাট থেকে ঘুমের মধ্যে পড়ে গিয়ে কপাল ফুলিয়েছে। শাশুড়ি মা প্রত্যয়কে ধমক দিয়ে বলেন, এটা কি কোনো হাসির কথা? আজ থেকে বৌমাকে ওই পাশে শুতে দিবি, আর তুই এই পাশে শুবি। প্রত্যয় মিথ্যে কথা সহজ সরলভাবে শাশুড়ি মা বিশ্বাস করে নেয়। আমাকে তাড়াতাড়ি নাস্তা এনে দিয়ে বলেন, এই নাও মা, তাড়াতাড়ি খেয়ে নাও, একটু পরে পার্লারের লোকজন তোমাকে সাজাতে চলে আসবে। আমি কোনো রকম অল্প একটু খেয়ে নিলাম। একটু পরে পার্লারের দুই আপু চলে আসেন আমাকে সাজাতে। আমার সাজ যখন পুরোপুরি কমপ্লিট, তখন প্রত্যয় ওর ড্রেস নেওয়ার জন্য রুমে আসে। প্রত্যয় আমার দিকে কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থেকে কিছুক্ষণ পর বলে ওঠে, এত সেজে কি হবে? আমার তো এতে কিছুই যায় আসে না। তুমি সাজলেও যা, না সাজলেও তাই আমার কাছে। এই কথা বলে প্রত্যয় রুম থেকে বেরিয়ে যায়। আমি শুধু অবাক হয়ে ভাবতে থাকি, তিনি কেন করছেন এরকম আমার সাথে। প্রত্যয়ের আত্মীয় স্বজন সবাই খাওয়া দাওয়া করে এসে আমাকে দেখে যাচ্ছেন, আর প্রশংসা করে আমার শাশুড়ি মাকে বলে যাচ্ছেন, বউ তো অনেক সুন্দর এনেছ, এত বড় বাড়িটা আজ আলোকিত লাগছে, পরিপূর্ণ লাগছে। আমার শাশুড়ি অনেক খুশি তাদের প্রশংসায়। আমার শ্বশুর এসে হঠাৎ করে বলে উঠলেন, আমার বৌমাকে যে এভাবে বসিয়ে রেখেছ, আমার বৌমা কি কিছু খেয়েছে? শাশুড়ি মা দৃঢ় কণ্ঠে বলেন, ইস, ভুল হয়ে গেছে, পার্লারের সাজার চক্করে তো ওকে খাওয়ানোই হয়নি। বাবা এবার রেগে গিয়ে বললেন, প্রত্যয়, এ প্রত্যয়। এবার প্রত্যয় যেন ঝড়ের গতিতে দৌড়ে আসে, জি বাবা, তোমার বিয়ে করা স্ত্রী এখনো খায়নি, এ খেয়াল আছে? স্ত্রীর খবর রাখা শিখো, এখন থেকে ওর খেয়াল রাখার তোমার দায়িত্ব, মনে থাকে যেন। প্রত্যয় মাথা নিচু করে উত্তর দিলেন, জি বাবা। এতক্ষণে এইটুকু বুঝতে পারলাম, প্রত্যয় এবং শাশুড়ি মা বাবাকে অনেক ভয় পায়। শাশুড়ি মা খাবার এনে আমাকে খাইয়ে দিতে শুরু করলেন। প্রত্যয় আমার দিকে রাগে চোখে তাকিয়ে রইলেন, যেন না জানি কতদিনের শত্রুতা তার সাথে আমার। সন্ধ্যা হয়ে এলো প্রায়। আমার বাসার লোকজনও খাওয়া দাওয়া করে নিয়েছেন। এখন আমাকে আর প্রত্যয়কে নিয়ে যাবেন তাদের সাথে করে আমাদের বাসায়। শাশুড়ি মা এসে প্রত্যয়কে রেডি হতে বলায় প্রত্যয় রেগে উঠে বলে, আমি যাব না ওই বাসায়, যার বাসা তাকে যেতে বলো, সেই যাক, আমি গিয়ে কী করব ওখানে? আর তখনই বাবা এসে বলেন, প্রত্যয়, তুমি কি কিছু বললে? না না বাবা, আমি রেডি হচ্ছি, ওই বাসায় নাকি যেতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হও, তারা অপেক্ষা করছে। আর ওখানে গিয়ে সবার সাথে সুন্দর আচরণ করবে, মনে থাকবে? জি আচ্ছা। এরপর আমার বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। আজ আমাদের বাসায়ও আমার রুমটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে সবাই। খাটটাও সুন্দর করে ফুল দিয়ে সাজানো। আমরা বাসায় যেতে আশেপাশে থেকে অনেকেই আমাদেরকে দেখতে আসেন। আমার কাজিনরা এসে প্রত্যয়ের সাথে দুষ্টামি শুরু করে। প্রত্যয় আমাদের বাড়ির সবার সাথে ভালো ব্যবহার করে, এমনকি আমার বাবা মায়ের সাথেও, শুধুমাত্র আমার সাথে ছাড়া। আমি এটাই বুঝলাম না আমি কি করলাম। রাতে সবার সাথে খাওয়া দাওয়া করে আমরা আমাদের রুমে যাব। সেই মুহূর্তেই আমার ছোটো ভাই বোনেরা প্রত্যয়ের কাছে 5,000 টাকা দাবি করে বসে, তাহলে নাকি রুমে ঢুকতে দিবে না। ওরা খুব কষ্ট করে নাকি রুম সাজিয়েছে। প্রত্যয় তখন ভদ্র ছেলের মতো কোনো ঝামেলা ছাড়াই হাসতে হাসতে ওদের হাতে 5,000 টাকা দিয়ে রুমে ঢুকে গেলেন। আমি তো অবাক। আমি তো ভেবেছি এই ছেলে এখনই রাগ করে তার বাসার উদ্দেশ্যে না জানি রওনা দেয়। না, ওনাকে তো বুঝতেই পারছি না আমি। আমরা দুজন রুমে ঢুকি আর সবাই চলে যাই।
আমি খাটে গিয়ে বসতে প্রত্যয় আমাকে বলে, এই ওঠো খাট থেকে, আজ এই খাট আমার। তুমি কেন এই খাটে বসেছ? মানে? মানে আবার কি? আজ এই খাট আমার। এহ, বললেই হলো। সারা জীবন থাকলাম আমি, উড়ে এসে জুড়ে বসতে চাইছেন। এখন আরেকজন। রুম আমার, খাটও আমার, সবই আমার। আমি বসবো, শোবো, যা খুশি তাই করব। এই বলে আমি খাটে উঠে বসে পড়লাম। তাহলে আমি কই থাকবো? আপনি খাটের এক পাশে থাকতে পারেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার সমস্যা আছে। কী সমস্যা? আমি শোবো না তোমার সাথে। আমি আপনার বিয়ে করা বউ, ভুলে গেলেন নাকি? কিসের বউ? আমি তো তোমায় বউ বলে মানিই না, আর না কোনো দিন মানব। কী বলছেন আপনি এসব? যা শুনছো ঠিকই শুনেছ। আমি তোমায় কোনো দিন আমার বউ বলে স্বীকৃতি দিতে পারবো না। আমার অপরাধ? তোমার কোনো অপরাধ নেই। তাহলে এত প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। কয়েকটা দিন যাক, আমি তোমায় ডিভোর্স দিয়ে দিব। কয়েকটা দিন সময় দাও আমায়। আপনার মাথা ঠিক আছে? কি বলছেন এসব? আমি চাই না এই বাসায় কোনো রকম সিন ক্রিয়েট করতে। প্লিজ চুপচাপ শুয়ে পড়ো। আর কয়েকটা দিন একটু আমার বউয়ের অভিনয় করে যাও, আমার বাবা মা যেন বুঝতে না পারে। তারপর আমি তোমায় সময় মতো মুক্ত করে দিব। আমার কাছে এর চেয়ে বেশি কিছু আশা করো না। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। এখন তুমি খাটে শুয়ে মুখ ফিরিয়ে কান্না করবে। যাও করো, মনটা একটু হালকা হবে। আসলে তোমার তো কোনো দোষ নেই, দোষ আমারই। এখন আপনি বলবেন আপনি আরেকটা মেয়েকে ভালোবাসেন, তাই তো? আর তাই আমাকে ডিভোর্স দিয়ে ওই মেয়েকে আপনি বিয়ে করবেন, তাই না? আর আমিও কাঁদতে কাঁদতে তার হাতে আমার স্বামীকে তুলে দিব। এই যে মিস্টার, কান খুলে শুনুন। আমি ওইসব মেয়েদের মতো না, ঠিক আছে? যে ন্যাকা কান্না কেঁদে নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিব। আমি 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 আমার সব কিছুর ভাগ অন্য কাউকে দেই না। আর স্বামীর ভাগ দিব? অসম্ভব। প্রেম ভালোবাসা যা ছিল সব বিয়ের আগে ছিল। এখন থেকে আমি আপনার বর্তমান আর ভবিষ্যৎ। খবরদার, আর যদি ওই মেয়ের সাথে কোনো রকম যোগাযোগ রাখেন, আমার চেয়ে ভয়ঙ্কর কিন্তু আর কেউ হবে না। কী করবে তুমি? ভয় দেখাও আমাকে? আমার এক কথা, তোমাকে আমি ডিভোর্স দিব কয়েকদিন পর। আর এটাই আমার শেষ কথা। আর আমারও শেষ কথা শুনে রাখুন। আমার আর আপনার মাঝে যে আসবে, তাকে আমি কি, পরেরটা পরেই দেখতে পাবেন। সেই মুহূর্তে প্রত্যয়ের ফোনে একটা কল চলে আসে। ফোনটা রিসিভ করে প্রত্যয় বলে, হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আর তখনই আর তখনই আমি প্রত্যয়ের ফোনটা ওর হাত থেকে নিয়ে নিই আর বলি, কোথাও যাবেন না আপনি। আপনাকে আমি কোথাও যেতে দিব না। প্রত্যয় তখন রেগে গিয়ে বলে, ফোনটা দাও আমায়। আমি ফোনটা ওর হাতে দেই না, বলি। ও আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে চলে যায়। আমি ভাবতে থাকি কি করব এখন আমি। আমার পরিবারে যদি জানাই তাহলে তারা কষ্ট পাবে, আর তার পরিবারে জানাতে তিনি নিষেধ করলেন। আমি নিজেও তো তাকে আটকাতে পারলাম না। তাহলে কি করব এখন আমি? ঘণ্টাখানেক পর প্রত্যয় আবার চলে আসে। ফিরে আসলেন যে? আমার কোনো বিষয়ে কথা বলবে না কখনো তুমি? কেন বলবো না? আমি আপনার স্ত্রী, আমার অধিকার আছে। আমি তোমায় সেই অধিকার তো দেইনি, তাই আমার ব্যাপারে কোনো রকম নাক গলাবে না। প্রত্যয় এই কথা বলে খাটের এক পাশে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। আমিও শুয়ে পড়লাম অন্য পাশে। সকাল হলো। আমি উঠে ফ্রেশ হওয়ার আগেই দেখি প্রত্যয় আম্মুর সাথে গিয়ে গল্প করছে। আমি বুঝতেই পারি নাই প্রত্যয়কে। আমার সাথে কুস্তি, আর আমার পরিবারের সাথে কি সুন্দর দুস্তি। আমার পরিবারের সবাই তো প্রত্যয়ের ব্যবহারে একদম মুগ্ধ। ফ্রেশ হয়ে আমরা সবাই সকালের নাস্তা করে নিই। নাস্তা করে বেলকনিতে এসে দাঁড়াই আমি। পেছন থেকে প্রত্যয় এসে বলে, জানো, তুমি অনেক লাকি। এমন একটা পরিবার পেয়েছ। এমন পরিবার পাওয়া ভাগ্যের ব্যাপার। তোমার বাবা মা কত মিশুক। তোমার মায়ের সাথে তোমার বাবা কি সুন্দর করে আচরণ করেন। দুজনের কি সুন্দর ভাব। আর অন্যদিকে আমার মা বাবা, তাদের সাথে হাসতেও দেখিনি আমি কোনো দিন। কত লাকি তুমি। আজ আপনি যা বলেছেন, কোনো একদিন আমাদের সন্তানও ঠিক এই কথা কাউকে বললে আপনি কি খুশি হবেন? প্রত্যয় তখন কোনো কথা না বলে চলে যায়। দুপুরের খাওয়া দাওয়া সেরে প্রত্যয় আমাকে রেডি হতে বলে ওদের বাসায় যাওয়ার জন্য। কি হলো, এখনও রেডি হওনি তুমি? আমি যাব না। মানে কি? মানে কি আপনি বুঝেন না? যেখানে আপনি আমাকে স্ত্রীর মর্যাদাই দিবেন না, সেখানে গিয়ে আমি কি করব? তোমাকে তো বলেছি, এখন না, কয়েকদিন পর একেবারেই চলে এসো। এখন কোনো ঝামেলা করো না, নইলে বাবা কী যে করবেন তা তোমার ধারণার বাইরে। আপনি চান
আমি আপনার বাড়ির বউ হওয়ার অভিনয় করে যাই, তাই না? হ্যাঁ, অল্প কিছুদিনের জন্য। তারপর আমি তোমায় মুক্তি দিয়ে দিব। আমি যদি আজ আপনার বাসায় প্রবেশ করি, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আপনার জীবন থেকে আমি সরব না। মাথায় রাখবেন কথাটা। এই বলেই আমি রেডি হয়ে নিলাম আর সবাইকে বিদায় জানিয়ে চলে গেলাম প্রত্যয়ের বাসায়। পরদিন থেকে শাশুড়ি মার সংসার আমার হাতে তুলে দিলেন আর বললেন, আজ থেকে এই পরিবার এবং সংসারের দায়িত্ব তোমার। বাবাও আমাকে বেশ ভালোবাসেন। বাহিরে গেলেই কিছু না কিছু নিয়ে আসেন আমার জন্য। কিন্তু তিনি যে খুব রাগে তা প্রত্যয় আর মাকে দেখলেই বোঝা যায়। তাকে দেখলেই তারা দুজন যেন ভয়ে নিশ্চুপ হয়ে যায়। প্রত্যয় বাসায় থাকাকালীন প্রায় ফোনে কথা বলে আমার আড়ালে গিয়ে। আমি না করলেও আমার কোনো কথা শোনে না তিনি। এরই মধ্যে আমি তাকে ইমপ্রেস করার জন্য মায়ের কাছ থেকে জেনে তার পছন্দের খাবার রান্না করি প্রতিদিন। তার জন্য সাজগোজ করে বসে থাকি, কিন্তু তিনি তো আমার দিকে ফিরেও তাকান না। দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে যায়। আমি আমার চেষ্টায় বিফল হই, তাই সিদ্ধান্ত নেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। প্রত্যয় তাকে নিয়ে ভালো থাকুক, যাকে সে ভালোবাসে। তাই একদিন সকালে আমি বেডের পাশে এক টুকরো কাগজে কয়েকটা লাইন লিখে বাড়ি ছেড়ে চলে যাই। কিন্তু রাস্তায় যেতেই আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমি অজ্ঞান হয়ে যাই আর আমার মোবাইল থেকে কেউ একজন প্রত্যয়ের কাছে ফোন দেয়। প্রত্যয় তখনই চলে আসে হসপিটালে, যে হসপিটালে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। অ্যাক্সিডেন্টে আমার তেমন কোনো একটা ক্ষতি না হলেও ডান পাটা একদম মচকে যায়। কিছুটা সুস্থ অনুভব করলে ডাক্তার আমাকে বাসায় পাঠিয়ে দেন আর বেড রেস্ট দিয়ে দেন। বলে কিছুদিন রেস্টে থাকতে হবে, পায়ে বর দেওয়া একদম যাবে না। প্রত্যয়ের পরিবার তাদের বাসায় নিয়ে যায় আমায়। আমার পরিবার সেবা যত্ন করার জন্য আমাকে তাদের সাথে নিয়ে যেতে চাইলেও প্রত্যয় আমাকে যেতে দেয় না। প্রত্যয় নিজে আমার খেয়াল রাখতে শুরু করে। আমাকে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে যাওয়া থেকে শুরু করে আমার চুল বেঁধে দেওয়া, আমাকে খাইয়ে দেওয়া, সময় মতো ওষুধ খাওয়ানো, সবই করে তিনি। আর সবশেষে প্রতি রাতে এই বলে ঘুমান, এগুলো কিন্তু আমি মানবতার খাতিরে করছি, অন্য কিছু ভেবো না যেন। আর আমি তাকে বলি, আমি সুস্থ হলেই চলে যাব, চিন্তার কোনো কারণ নেই। কয়েকদিনের মধ্যে আমি সুস্থ হয়ে যাই। কেন যেন মনে হচ্ছে প্রত্যয়ের মনে এই কয়েকদিনে আমার জন্য মায়া জন্মে গেছে। তার চোখে মুখে আমি আমার জন্য মায়া দেখতে পাই। এরই মধ্যে প্রত্যয়ের জন্মদিন। মা আর আমি মিলে সব কিছু প্ল্যান করে তার জন্মদিনের আয়োজন করি। তার পছন্দের কেক আনি, তার পছন্দ মতো সব কিছুই সাজাই, রান্না করি। ছোটোখাটো একটা পার্টির মতো আয়োজন করা হয়। তিনি তার কয়েকজন বন্ধু বান্ধবীকেও দাওয়াত করেন। এরই মধ্যে একজন হচ্ছে তমা, যে কিনা খুবই বেশি স্মার্ট। জন্মদিনের প্রোগ্রামে এই মেয়েই খুব কাছে কাছে থাকছে প্রত্যয়ের। তার মানে এই মেয়েই হচ্ছে তার প্রেমিকা। যখনই এই দুজন একত্র হয়, আমি গিয়ে তাদের মধ্যে দাঁড়িয়ে পড়ি। কাছাকাছি এসে কথা বলার সুযোগই দেই না। আমার কেমন যেন অস্বস্তি লাগছে এদের পাশাপাশি দেখে। একটা পর্যায়ে তো এই মেয়ে আমাকে বলেই ফেলল, এই মেয়ে, তুমি আমার আর প্রত্যয়ের মাঝখানে এসে দাঁড়াচ্ছ কেন বারবার? আমি তো তখন রেগে মেগে একদম আগুন। আমার বরের কাছে আমি আসবো না তো কে আসবে? সবাই এখানে একসাথে মজা করছে, আর আপনি আমার বরের সাথে এখানে কি করছেন? ওকে নিয়ে এসে চিপকে আছেন কেন? কেমন মেয়ে আপনি? অন্যের স্বামীর গা ঘেঁষাঘেঁষি করতে লজ্জা করে না? তুমি জানো আমি কে? না, জানি না, আর জানার কোনো ইচ্ছেও নেই। শুধু জানি এই মুহূর্তে আপনি আমার বরের থেকে 4-5 হাত দূরে দূরে থাকবেন আর খাওয়া দাওয়া করে চুপচাপ করে চলে যাবেন। তোমার সাহস তো কম না? আমি তমা, প্রত্যয়ের ভালোবাসার মানুষ। তোমার সাহস কী করে হয় আমার সাথে এমন ব্যবহার করার? প্রত্যয়, তুমি কিছু বলবে না? যারা, তুমি কিন্তু অতিরিক্ত করছো। যাও, এখান থেকে চলে যাও। দাঁড়ান, আমি বাবাকে ডেকে আনি আর বলি আপনার এই কর্মের কথা। আর আজ আমি সব কিছুই বলে দিব তাদেরকে। যাচ্ছি। এই শোনো শোনো, আমার আজকের এই দিনটা নষ্ট করে দিবে তুমি? আমি তোমার থেকে দূরে সরতেছি, তুমি যাও, আমার জন্য 1 গ্লাস জুস নিয়ে আসো। আমি তোমার সাথে একটু কথা বলে আসছি। প্লিজ আমার আজকের দিনটা তুমি মাটি করে দিও না। আচ্ছা ঠিক আছে, আজ শুধু আপনার জন্মদিন বলে আমি কাউকেই কিছু জানালাম না, কিন্তু ওকে আপনার কাছ থেকে দূরে যেতে বলুন। আর আপনি ওর সাথে কোনো রকম আর যোগাযোগ করবেন না, নইলে কিন্তু আমি বাসার সবাইকে জানিয়ে দিব সব। এই বলে আমি প্রত্যয়ের জন্য জুস আনতে চলে যাই। জুস নিয়ে প্রত্যয়ের কাছে আসতেই
আমার সারা শরীরটা যেন কাঁপতে থাকে, হাত থেকে জুসের গ্লাসটা পড়ে যায়। আর অস্পষ্ট কণ্ঠে আমি বলে উঠি, অর্পণ। যারা, কি হয়েছে তোমার? ঠিক আছো তুমি? সরি, কীভাবে যেন হাত থেকে পড়ে গেল গ্লাসটা। আচ্ছা সমস্যা নাই, এই দেখো কে এসেছে। আরে তাড়াতাড়ি আসো। এই দেখো, ও হচ্ছে অর্পণ, আমার একমাত্র ভাই, আমার খালাতো ভাই, যে কিনা আমার বন্ধু ভাই সব কিছু। ও আমাদের বিয়েতে আসতে পারেনি বলে ওকে দেখোনি তুমি, আজই দেশে এসেছে, তাও শুধুমাত্র আমার জন্মদিন বলে। কত বড় সারপ্রাইজ দিল ও। তোকে আমি কি সারপ্রাইজ দিলাম? তুই তো আমাকে তার চেয়ে বড় সারপ্রাইজ দিলি। আমি সারপ্রাইজ দিলাম? কি সারপ্রাইজ দিলাম তোকে আবার? না মানে, এই যে কত সুন্দর একটা বউ এনে সারপ্রাইজ দিলি। যাই হোক, পরিচিত হই আমরা তাহলে। হাই, আমি অর্পণ, প্রত্যয়ের ভাই। আসসালামু আলাইকুম। আমি যারা, প্রত্যয়ের স্ত্রী। তোমাকে আমি তুমি করেই বলবো যারা, আর নাম ধরেই ডাকবো, কারণ প্রত্যয়ের আমি সমবয়সী। কিরে প্রত্যয়, তোর কোনো আপত্তি আছে নাকি রে? আরে না, কি যে বলিস, তাছাড়া যারা তো আমাদের থেকে অনেক ছোট, তুই নাম ধরেই ডাকিস, এত ফর্মালিটি দরকার নেই। এমন সময় শাশুড়ি মা এসে অর্পণকে দেখে জড়িয়ে ধরে। বাবা তুই কখন এসেছিস? কবে এসেছিস দেশে? জানালি না তো একটু? তোর মাও তো বললো না কিছু। তোর মাকে কত করে বললাম, আসলো না, বলে ওর নাকি কোমরের ব্যথাটা বেড়েছে। কী যে বলো না খালামণি, যদি জানিয়ে আসতাম তাহলে কি সারপ্রাইজ দিতে পারতাম। আজই এসেছি দেশে, আর এসেই তোমাদের এখানে। মাকে তোমাদের জানাতে না করেছি, আর মার ব্যথাটা খুব বেড়েছে। আমিও বলেছিলাম আসতে, বলল তুই চলে যা। প্রত্যয়ের বিয়েতে আসতে পারিনি, জন্মদিনে তো আসাই লাগবে বলো, তাই তো চলে এলাম। তবে খালামণি, প্রত্যয়ের বউকে কিন্তু আমার পছন্দ হয়েছে, শুধু তোর না, আমাদের সবারই পছন্দ হয়েছে। মিষ্টি বউমা আমাদের। মা আমি একটু ভিতরে যাচ্ছি, মাথাটা যেন কেমন করছে। এই বলে ওখান থেকে চলে আসি, রুমে গিয়ে বসে থাকি। কিছুক্ষণ পর প্রত্যয় গিয়ে আমার নাম ধরে ডাকতেই আমি আঁতকে উঠি। যারা, কি হয়েছে তোমার? না কিছু না তো। তাহলে ওখান থেকে চলে আসলে যে? আর এখন আবার আমি ডাকতে কেমন কেঁপে উঠলে? না, এমনি শরীরটা ভালো লাগছে না। চলো, সবাই অপেক্ষা করছে, কেক কাটবো। তারপর সবাই মিলে কেক কেটে আনন্দ করে পার্টি সমাপ্ত হয়। অতিথিরা সবাই চলে যায়। অর্পণের আর চোখে আমার দিকে তাকানোটা আমার একদমই ভালো লাগছে না, অসহ্য লাগছে। ও কখন যাবে আমি সেই অপেক্ষায় আছি। পার্টি শেষে অর্পণ বলে, আমি আজ তাহলে আসি। ওহো, এই যে তোদের জন্য গিফট, কাপড় রিং এনেছিলাম দুজনের জন্য, দে দে, আমি পরিয়ে দেই। এই বলে অর্পণ প্রত্যয়ের আঙ্গুলে একটা আংটি পরিয়ে দেয়। ওকে পরিয়েই আমার কাছে আসে আমার আঙ্গুলে অপর আংটিটি পরিয়ে দিতে। দেখি যারা, এদিকে আসো তো, আমার জন্য গিফট এনেছেন, নিতে তো হবেই, না নিলে মা আর আপনার ভাই আবার মন খারাপ করবে। আমার হাতে দিন, আমি নিজেই পরে নেব। অর্পণ চেয়েছিল ও আমাকে আংটিটা পরিয়ে দিবে, কিন্তু আমি সেই সুযোগটা না দিয়ে আংটিটা হাতে নিয়ে নেই। অর্পণের মুখটা কেমন ফ্যাকাশে হয়ে যায়। আচ্ছা খালামণি, আমি আজ তাহলে আসি। খালু আবার কোথায় গেল? ডাকো খালুকে, দেখা করে যাই। তুই এসেছিস আর আজ তোকে আমি যেতে দিব? আজ তো তোকে থেকে যেতেই হবে। না খালামণি, মা অপেক্ষা করছে, আজ আসি। 2 দিন পর কাপড় চোপড় গুছিয়ে চলে আসবো লম্বা ছুটিতে, কেমন? সত্যি তো? একদম সত্যি। আচ্ছা তাহলে। এরপর অর্পণ সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আমি রুমে গিয়ে আমার কানের দুল, গলার নেকলেস খুলে ছুঁড়ে খাটে ফেলতে থাকি। আর তখনই প্রত্যয় রুমে আসে। ওকে দেখে স্বাভাবিকভাবে টিকলিটা খুলে রাখি। যারা, জি বলুন। থ্যাংক ইউ। কিসের জন্য? আমার জন্য এত সুন্দর করে সব আয়োজন করার জন্য। এটা আমার দায়িত্ব ছিল, ধন্যবাদ লাগবে না। আচ্ছা বলো, কেমন দেখলে তোমাকে? দারুণ না দেখতে?